রুটি ডিমবাজির রোল দেখে তেও অবাক হয়ে গেল। সে এটা আশা করেনি। জাঙ্কুক কৌতূহলবশত জিনিসটা কি সেটা দেখার জন্য হাত বাড়ালো ধরতে। ধরার আগেই তে ছো মেরে নিয়ে গেল রোলটা, নিয়ে একদম ব্যাগে ভরে ফেললো। জাঙ্কুক এই কাণ্ডে বিস্মিত হলো। কি এটা? কই কিছু না তো, রুটি মনে হলো টিস্যুতে মোড়ানো। তের বেশ রাগ হলো। আরে ভাই, রুটি থাকুক আর পরোটাই থাকুক, তাতে তোর কি? মেয়ে দেখতে এসেছিস, মেয়ে দেখ। চতুর্দিকে এত কিসের নজর? রুটি? আপনি ব্যাগের ভেতর অর্ধেক খাওয়া রুটি নিয়ে ঘুরছেন কেন? এমনি, মাই লাইফ মাই রুলস। তের উত্তর শুনে জাঙ্কুক স্থির চোখে তের দিকে তাকালো। অর্ধেক খাওয়া রুটি ব্যাগে নিয়ে ঘোরাফেরা করা যে কোনো মেয়ের লাইফের রুলস হতে পারে এটা তার জানা ছিল না। ওয়েটার এসে টিস্যু বক্স দিয়ে গেল। কয়েকটা টিস্যু নিয়ে তেকে দিল জাঙ্কুক। আর কয়েকটা টিস্যু বের করে তের কফির কাপটা তুলে নিচে পড়া কফিটা ভালো করে মুছলো। হাত মুছতে মুছতে তে জাঙ্কুকের কাজকর্ম লক্ষ্য করলো। কি সুন্দর করে টেবিলে থাকা কফিটা মুছলো সে। কারো কফি মোছার দৃশ্য যে এত সুন্দর হতে পারে তা তের আগে জানা ছিল না। তে জাঙ্কুকের হাত লক্ষ্য করলো। শাড়ির হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতের সিলভার কালারের একটা বেশ দামি ঘড়ি। খুব সুন্দর করে টিস্যু দিয়ে চেপে চেপে টেবিল পরিষ্কার করেছে, দেখতে বেশ লাগছে। জাঙ্কুক টেবিলটা মুছে তের দিকে হাত বাড়ালো, কিন্তু তে বাবুক হয়ে টিস্যু হাতে নিয়ে কসলাচ্ছে। জাঙ্কুক টেবিলে টোকা দিল। তে ধ্যান ভেঙে তাকালো তার দিকে। সে তের দিকে হাত মেলে দিয়ে বলল, কাজ শেষ হলে টিস্যু দিন, ফেলে দিই। হাতের টিস্যুর দিকে একবার তাকালো, তারপর জাঙ্কুকের হাতের তালুতে রাখলো। জাঙ্কুক পাশে থাকা ময়লার বিনে টিস্যুগুলো ছুঁড়ে ফেললো। তে আবারও একবার অভিভূত হয়ে গেল এই ছোট্ট কাজে। কি ডিসেন্ট, কি দায়িত্বশীল। আহা, খালি যদি রাজনীতিটা না করতো তাহলে 16 কলা পূর্ণ হতো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কফি খেতে ইশারা করলো, তারপর নিজের কাপে চুমুক দিয়ে বলল, আমি অনার্স মাস্টার্স সবকিছু শেষ করেছি। এখন আমার বয়স 28 চলছে। পারিবারিক ব্যবসা আছে আমাদের, সেখানে আমি জয়েন করেছি। আর এর বাইরে রাজনীতিতে আমি অনেক অ্যাক্টিভ। ভবিষ্যতে এটাকেই পেশা হিসেবে নিব। তে মনে মনে হিসাব কষলো, ওর বয়স 21 আর এই ছেলের বয়স 28, 7 বছরের গ্যাপ। ইস, এজ গ্যাপটাও তো অনেক বেশি। ওর তো 2-4 বছরের গ্যাপ পছন্দ, আবার বলছে রাজনীতি মেন পেশা হিসেবে নিবে। এই রসগোল্লার মতো ছেলেটা এভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে কেন? তে মনে মনে দুঃখ অনুভব করলো। আমরা জয়েন্ট ফ্যামিলি, আমি সবসময় জয়েন্ট ফ্যামিলিতেই থাকার ইচ্ছা পোষণ করি, এমনকি বিয়ের পরেও। তে সব বুঝতে পেরে উপর নিচ মাথা নাড়ালো। সে নিজে কি বলবে কিছুই ভেবে পেল না। জাঙ্কুক কফির কাপটা নামিয়ে বলল, আপনার কিছু বলার থাকলে বলুন। যদি অন্য কাউকে পছন্দ করে থাকেন তবে নির্দ্বিধায় বলুন, আমি নিজে থেকেই বিয়ে আটকাবো। তে দুই পাশে মাথা নেড়ে বলল, না না, আমার কোনো পছন্দের মানুষ নেই। তাহলে কোনো প্রশ্ন থাকলে করুন, আমাকে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। আমার কোনো প্রশ্ন নেই। ওয়েল, তাহলে উঠা যাক, চলুন। তে উঠে দাঁড়ালো। জাঙ্কুকে উঠে লিফটের দিকে চললো। তে জাঙ্কুকের পিছু পিছু হাঁটতে লাগলো। পিছন থেকে সে জাঙ্কুকের হাঁটা খুব মনোযোগ দিয়ে দেখতেছে। এক হাত পকেটে পুরে হাঁটছে সে, হাঁটার কোনো তাড়াহুড়ো নেই। তে কিছুটা পিছিয়ে পড়লো। হঠাৎ তার মনে পড়লো কফির বিলটা তো দেওয়া হয়নি। সে অল্প দৌড়ে গিয়ে জাঙ্কুকের পাশাপাশি হাঁটতে লাগলো। কফির বিলটা তো দেওয়া হয়নি। জাঙ্কুক ততক্ষণে লিফটের কাছে এসে বোতাম চেপে দিয়েছে। তের কথা শুনে সে তের দিকে তাকায়। এটা আমার রেস্টুরেন্ট। তের ভ্রু দুটো আপনা আপনি উপরে উঠে গেল। জাঙ্কুক লিফটের ভেতরে ঢুকে পড়লো। পিছু পিছু ঢুকলো তেও। লিফটের ভিতর পিনপতন নীরবতা। তের এত অস্বস্তি হলো যে সে শ্বাসটাও ঠিক মতো নিতে পারছিল না। আর চোখে তাকিয়ে দেখলো যে জাঙ্কুক পকেটে হাত রেখে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর এভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকার অভ্যেস নেই। ওর দাঁতগুলো নিষ্পিস করছে নখ কাটার জন্য। সে খুব কষ্ট করে ধমিয়ে রেখেছে। লিফট এসে সামলো সোজা গ্যারেজে। জাঙ্কুক আগে তেকে বের হতে দিয়ে তারপর নিজে বের হলো। পকেট থেকে গাড়ির চাবি বের করে বলল, এদিকে আসুন। বের হওয়ার রাস্তা তো ওইদিকে। আমি আপনাকে বাসায় ড্রপ করে দিব, আমার গাড়ি এই পাশেই রাখা। না না, আমি একাই চলে যেতে পারবো, আপনার কষ্ট করা লাগবে না। জাঙ্কুক হাঁটা থামিয়ে পেছনে ফিরে তের দিকে তাকালো। মিস্টার, আমার সত্যিই তাড়া আছে, প্লিজ সময় নষ্ট করবেন না। আপনাকে নামিয়ে দিয়ে আমি কাজে যাব। জাঙ্কুক এমন ভাবে বলল যে তের আর কোনো কিছু বলার থাকলো না। সে পায়ে পায়ে জাঙ্কুকের গাড়ির সামনে এলো। জাঙ্কুক প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিল তের জন্য। তে উঠে বসলো। জাঙ্কুক দরজা লাগাতে গিয়ে দেখলো যে তের আনারকলির একটু অংশ সহ ওড়না বের হয়ে আছে। তের সেদিকে খবর নেই। সে আনমনে তার ব্যাগ হতে ফোন বের করতে ব্যস্ত। জাঙ্কুক নিজেই ঝুঁকে ওড়না আর আনারকলির অংশটুকু নিজের হাতে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। তারপর দরজা লাগিয়ে নিজে উঠে বসলো গাড়িতে। নিজে সিট বেল্ট বেঁধে তেকে বলল, আপনার সিট বেল্ট বাঁধুন। তে মোবাইল টিপছিল। সিট বেল্টের কথা শুনে ভারী বিরক্ত হলো। এই এক জিনিস তার ভালো লাগে না, বাড়ির গাড়িতেও বাবার ভয়ে সিট বেল্ট বাঁধতে হয়।
সে জাঙ্কুকে মিথ্যা বলল, আমি আসলে সিট বেল্ট বাঁধতে পারি না। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে রইল তের দিকে, দেখেই বোঝা যাচ্ছে যে এই মেয়ে মিথ্যে বলছে। সে সিট বেল্ট বাঁধতে পারে, কিন্তু কোনো একটা অজানা কারণে সে বাঁধবে না। জাঙ্কুক কিছু বলে সময় নষ্ট করলো না, সে নিজে হাত এগিয়ে সিট বেল্ট টেনে তের সিটের পাশে আটকে দিল। এরকম কাণ্ডেতে আবার স্তম্ভিত হলো। সে সিনেমায় দেখেছে নায়ক নায়িকার সিট বেল্ট বেঁধে দেয়, বেঁধে দেওয়ার সময় কাছাকাছি আসে তারা, কিন্তু এই ছেলে এত দূরে থেকে বাঁধলো কিভাবে? এর হাত কত লম্বা? তে জাঙ্কুকের হাতের দিকে তাকালো। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে, গ্যারেজ থেকে বের হয়ে রাস্তায় নামিয়ে দিল গাড়ি। তে ভালো করে খেয়াল করলো জাঙ্কুককে, শান্ত শিষ্ট মুখশ্রী, কোনো আলগা গাম্ভীর্য নেই, একদম সরলতায় পূর্ণ। তে আচমকা প্রশ্ন করে বসলো, আপনি কি এই বিয়েতে রাজি? জাঙ্কুক এক পলক তের দিকে তাকালো, তারপর সামনের দিকে তাকিয়ে চমৎকার করে হাসলো। তে হা করে সেই হাসি দেখলো, মনে মনে ভাবলো, রসগোল্লা আবার সুন্দর করে হাসেও, এই তো দেখি পুরাই রসের টইটুম্বুর অবস্থা। জাঙ্কুক হেসে উত্তর দিল, আপনি রাজি থাকলে আমার কোনো অসুবিধা নেই। আই হাই, এমন করে বললে তের তো বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকালো, নাক মুখ খিচে বসে রইল। এভাবে কিছুক্ষণের দেখায় সে নিজের হৃদয়কে বেদখল হতে দিবে না, কিছুতেই না। তেকে নামিয়ে দিয়ে জাঙ্কুক চলে গেল। তে তার ঘরে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। ইয়ঞ্জন একবার এসে তেকে দেখে গেছেন, কিন্তু কিছুই বলেননি। এর মধ্যেও কি দিল তেহুন। কি রে তে, দেখা দেখি কেমন হলো? অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তেহুনের দিকে। তেহুন এই দৃষ্টি দেখে একটা জ্বালাময়ী হাসি দিল, হেলে দুলে ঘরে ঢুকলো। তের স্টাডি টেবিলের চেয়ার টেনে বসলো সে। তে রাগান্বিত কণ্ঠে বলল, এই ডাকছিস কেন বেয়াদব? তুমি তো নিজের নাম তে দিয়েছো, আমি ডাকলে দোষ কি? তে দাঁত কিরমির করলো, মাঝে মাঝে অতিরিক্ত উত্তেজনায় নিজের নাম তে বলে ফেলে। তাই বলে কি এটা বলে খেপাতে হবে? তে নিজেকে শান্ত রেখে বলল, যা এখান থেকে। আগে বলো কেমন লাগলো আমাদের ভবিষ্যৎ দুলাভাইকে? ভবিষ্যৎ দুলাভাই মানে? আমি কি বলেছি আমি বিয়ে করব? করবে না? না, জীবনেও করব না। ও তাহলে যাও বাবাকে গিয়ে এটা বলো। তে ফাটা বেলুনের মতো চুপসে গেল। বাবার কথা মনে পড়তেই মুখটা এতটুকু হয়ে গেল তার। তেহুন তের অবস্থা দেখে বেশ মজা পেল। তেকে খোঁজানোর জন্য ঘর ছেড়ে যেতে যেতে বলল, শুনলাম আর কয়েকদিনের মাঝেই নাকি তোমাদের ওই বাড়ির বড়রা দেখতে আসবে। কি যে মজা হবে! তের শুকনো মুখটা আরো শুকিয়ে গেল। হাই আল্লাহ, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে? রান্না বান্না, ঘর গোছানো সব করতে হবে, তার উপর আবার রাজনৈতিক পরিবারে বিয়ে। তে ঝড়ের বেয়ে বিছানায় উপুট হয়ে শুয়ে পড়লো। বিছানায় হাত দিয়ে কিল দিয়ে বলল, এরকম একটা ছেলে কেন রাজনীতি করতে হবে? কেন? সকালেতে যত তাড়াতাড়ি পেরেছে খেয়ে বের হয়ে গেল ভার্সিটির জন্য। ব্রেকফাস্ট টেবিলে সে তার বাবার মুখোমুখি হতে চায় না। মুখোমুখি হলেই জাঙ্কুকের ব্যাপারে জিজ্ঞেস করবে তার বাবা। গত রাতেও সে তার বাবাকে এড়িয়ে গেছে। ভার্সিটি এসে যিশুকে দেখলো পেছনের বেঞ্চে বসে আছে। তেকে দেখে আজও হাত তুড়িয়ে ডাকলো সে। তে ধপ করে গিয়ে বসে পড়লো যিশুর পাশে। যিশু আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কাল যে দেখা করতে গেলি কেমন দেখলি? কি কি খুদ বের করলি? কোনো খুদ নেই রে, ছেলে একদম রসগোল্লার মতো। ইয়া আল্লাহ, অসভ্যর মতো এসব কি বলিস? এরকম একটা ছেলে রাজনীতি কেন করে রে? ওয়াই, মনটা খারাপ হয়ে গেল। রাজনীতি করাতে খারাপ কি? পছন্দ হলে বিয়ে করে ফেল। তুই বুঝবি না, চল আজকে ক্লাস পালাই, একটু খাওয়া দাওয়া করে আসি, তাহলে মন ভালো হয়ে যাবে। করব, তুই যদি ট্রিট দিস। তে ট্রিট দিতে রাজি হলো। ক্লাস মিস দিয়ে তারা শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় এলো। এখানে বেশিরভাগ রেস্টুরেন্ট আছে, সাথে শপিং মলও আছে। তে আর যিশু ফুটপাতে একটা স্ট্রিট ফুড দোকানের সামনে দাঁড়িয়ে গলদা চিংড়ি ভাজা খাচ্ছে। এমন সময় বেশ কয়েকটা বাইক হই হল্লা করতে করতে রাস্তার অপর পাশে থামলো। সাথে থামলো একটা গাড়ি। গাড়ি থেকে বের হলো জাঙ্কুক সহ আরো কয়েকজন। জাঙ্কুককে দেখে তের খাওয়া থেমে গেল। যিশু তের কাঁধে ধাক্কা দিয়ে বলল, খাচ্ছিস না কেন? না খেলে আমাকে দে। তে সামনের দিকে দেখিয়ে বলল, ওই দেখ, ওই লোকের সাথে গতকাল দেখা করতে গিয়েছিলাম। যিশু সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোন লোকটা? ওই স্কাই ব্লু কালারের শার্ট আর কালো প্যান্টের ছেলেটা। যিশু এতজনের ভিড়ে তের বর্ণনা অনুযায়ী জাঙ্কুককে খুঁজে পেল। জাঙ্কুক শান্ত মুখে দোকানিদের অভিযোগ শুনছে। যিশু সেদিকে তাকিয়ে বলল, আসলেই রসগোল্লার মতো রে। এমন ছেলে গান গাইবে, ক্যানভাস নিয়ে ছবি আঁকবে, তা না করে দলবল নিয়ে মিছিল করছে। তুই যা না, একটু গিয়ে কথা বলে আয়। পাগল নাকি? জীবনেও যাব না। তের
আর যাওয়ার দরকার পড়লো না। জাংকুকি তার দলবল নিয়ে রাস্তার এপারে চলে এলো। রাস্তা থেকে ফুটপাতে উঠতে গিয়ে তেকে দেখে চমকে গেল সে। দুজনের চোখাচোখি হয়ে গেল। তে এমন চোখাচোখিতে ভেবাচাকে খেয়ে সেখানে দাঁড়িয়ে রইল। জাংকুকের দলে একটা ছেলে জাংকুককে ফুটপাতের ভাজা পোড়ার দোকান দেখিয়ে বলল, ভাই এই দোকানিটাকে বলে যান। জাংকুক তের দিক থেকে চোখ সরিয়ে তে যে দোকানে খাচ্ছিল সেখানে দাঁড়ালো। ফুটপাতের দোকান না দেওয়ার কথা খুব সুন্দরভাবে দোকানিকে বুঝিয়ে বলল। তে আর যিশু দুজনে হাঁ করে তাকিয়ে রইল জাংকুকের দিকে। তে মুখে থাকা খাবারটা গিলতেও ভুলে গেল। কথা শেষ করে যাওয়ার আগে জাংকুক একবার ভাবলো তের সাথে কুশল বিনিময় করা উচিত। সে তের দিকে হেঁটে এগিয়ে গেল। জাংকুককে এগিয়ে আসতে দেখে তের চোখ বড় বড় হয়ে গেল। গালে থাকা খাবারটা তাড়াতাড়ি গিলতে চাইলো, কিন্তু তা আটকে গেল গলায়। ততক্ষণে জাংকুক সামনে এসে দাঁড়িয়েছে। সে তেকে যেই বলল, মিস্তে, অমনিতে জোরে সোরে একটা বিষম খেলো। মুখের খাবার ছিটকে পড়লো জাংকুকের চোখে মুখে। সহজাত প্রবৃত্তির দরুন জাংকুক চোখ বন্ধ করে ফেললো। জাংকুক চোখ খুলে তের দিকে তাকালো। তে বড় বড় চোখ করে অপরাধী মুখ করে তার দিকেই তাকিয়ে আছে। জাংকুক হাত দিয়ে তার মুখে ছিটকে আসা খাবারের অংশগুলো ঝেড়ে ফেলতে লাগলো। জাংকুকের সাথে থাকা ছেলেগুলো এই ঘটনায় হাঁ হয়ে তাকিয়েছিল। এমনকি ভাজা পোড়ার দোকানিটাও এই ঘটনায় অবাক হয়ে গেল। একটা ছেলে এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে জাংকুকের হাতে দিয়ে তেকে বলল, আপা এইটা কি করলেন? মানুষ টানুষ খেয়াল করবেন না? আই এম সরি, আমি খুবই দুঃখিত। আই ডিডন্ট মিন ইট, ইচ্ছে করে করিনি। ট্রাস্ট মি, বিশ্বাস করুন। যিশু এই ঘটনায় আক্কেল গুরুম হয়ে দাঁড়িয়েছিল। তের এমন বাংলা ইংরেজি ট্রান্সলেশন মার্কা কথা শুনে তার কপাল চাপড়াতে ইচ্ছে হলো। সে তার কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ইংরেজি মারা বন্ধ কর, গিদর কোথাকার। যিশুর ঝাড়িতে আরো চুপসে গেল। ইচ্ছে হলো মাটি ঘুরে পাতালে চলে যেতে। জাংকুক রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নিল। শার্টের উপরেও কিছু পড়েছে, কিন্তু সে আপাতত সেদিকে মনোযোগ দিল না। রুমালটা ছেলেটাকে ফিরিয়ে দিয়ে ইশারা করে দূরে গিয়ে দাঁড়াতে বলল। তারপর তের দিকে তাকিয়ে বলল, আপনি কি খাবারটা গিলেছেন? তে প্রবল বেগে মাথা উপর নিচ নাড়িয়ে বোঝালো যে সে খাবার গিলেছে। এখানে কি করছেন? একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম। জাংকুকের হাতে থাকা আধ খাওয়া ভাজা চিংড়িটার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, খাওয়া হয়েছে? জি হয়েছে। না ভাইয়া হয়নি, ও বলেছে ও পিৎজা বার্গারও খাবে। তে যিশুর দিকে তাকিয়ে চোখ রাঙালো। বিনিময়ে যিশু মিষ্টি করে হাসলো। জাংকুক একটা ছেলেকে ডাক দিল। ছেলেটা কাছে এসে দাঁড়ালে জাংকুক বলে, ওনাদের দুজনের সাথে যা 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 কিনতে চাইবে কিনে পার্সেল করে দিবি। ছেলেটা জি ভাই বলে মাথা নাড়ালো। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, ওর সাথে যান, আর এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। দলবল নিয়ে এসেছি তো, যে কোনো সময় ছেলেরা ঝামেলায় জড়িয়ে যেতে পারে। আমাদের কিছু লাগবে না, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন যাই, বাই। বলে এতে যিশুর হাত ধরে চলে যেতে চাইলো। জাংকুক তের সামনে তার এক হাত মেলে দিয়ে আটকে দিল তেকে। খেতে ইচ্ছে হয়েছে যেহেতু, এখানে না খেতে পারলেও পার্সেল নিয়ে যান। তারপর ডেকে আনা ছেলেটাকে হাত উঁচু করে তুড়ি বাজিয়ে ইশারা দিয়ে তের সাথে যেতে বলল। শেষবার তের দিকে তাকিয়ে বলল, আমি নিজে নিয়ে যেতে পারলাম না বলে দুঃখিত। তে একটা সৌজন্যমূলক হাসি দিয়ে জাংকুক তার জন্য দাঁড়িয়ে থাকা ছেলেদের ভিড়টায় গিয়ে শরিক হলো। ছেলেগুলোকে সাথে নিয়ে অন্য একটা দোকানে গেল। তে সেদিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। পাশ থেকে যিশু দুষ্ট কণ্ঠে বলল, ওয়ে হয়ে দুলাভাই তো একদম কড়া জিনিস, হাত ছাড়া করিস না, বিয়েটা করে ফেল। তে কিছু বলবে তার আগে ছেলেটা এসে বলল, আপু কোথায় যাবেন, চলুন। তে একবার ঘাড় ঘুরিয়ে জাংকুকের দিকে তাকালো। জাংকুক ছেলে ফেলে নিয়ে একটা রিক্সাওয়ালার সামনে দাঁড়ালো। শান্ত মুখে সে রিক্সাওয়ালার অভিযোগ শুনছে। তে চোখ সরিয়ে যিশুকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো। যিশু নিজে এটা ওইটা অর্ডার করে ফেললো। ছেলেটা কাউন্টারে বলে দিল প্রতিটা জিনিস তে আর যিশুর জন্য আলাদা ব্যাগ করে পার্সেল করতে। পার্সেল চলে এলে তে দাম দিতে গেলে ছেলেটা বাধা দিয়ে বলল, পে করতে হবে না আপু। কেন? উনি বিলটা ভাইকে পাঠিয়ে দিবে, ভাই পেমেন্ট করে দিবে, আপনি আসুন, আপনাদেরকে রিক্সায় তুলে দিই। তে আর কথা বাড়ালো না। সে ছেলেটির সাথে বাইরে বেরিয়ে গেল। একবার এদিকে ওদিক তাকালো জাংকুককে দেখার আশায়, কিন্তু জাংকুক কোথাও নেই। দূরে জাংকুকের গাড়ি আর সাথে আসা বাইকগুলো পার্ক করা। সাথে ছেলেটি রিক্সা ঠিক করে ভাড়া দিয়ে দিল। তেকে বলল, উঠুন আপু। যিশু আগে উঠে বসলো রিক্সায়। তে উঠতে গিয়ে থেমে গেল। ছেলেটিকে প্রশ্ন করলো সে, আপনার ভাই মানে উনি এখন কোথায়? ভাই আজ বাজারে এসেছেন লোকজনের সুবিধা অসুবিধা দেখতে, এখন হয়তো বাজারের অন্যদিকে গেছেন। তে রিক্সায় উঠে বসলো। যেতে যেতে প্রতিটা রাস্তায় সে জাংকুককে দেখার আশায় তাকালো, কিন্তু পেল না। যিশু এতগুলো পার্সেল পেয়ে বেশ খুশি। তেকে উদ্দেশ্য করে বলল, তোর রসগোল্লা কত ভালো রে, কি কেয়ারিং। ওনাকে বিয়ে করে ফেল, তোর মন চাইলে তুই বিয়ে করে ফেল। সত্যি বলছিস? তাহলে বাসায় গিয়ে মাকে বলবো। বেহায়া মেয়ে,
বান্ধবী হবু বরের দিকে নজর দিস, লজ্জা করে না? তুই না বললি বিয়ে করবি না? তাতে কি, বাবা তো বলেছে আমাকে জোর করে বিয়ে দিবে, তাই আমাকে না পেরেই বিয়ে করতে হবে রে। আমার কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু। নিজের মনে যে বিয়ে করার জন্য লাড্ডু পুড়ছে, তা স্বীকার করছিস না কেন? কে বলেছে আমি বিয়ে করতে চাই? জানিসই তো আমার রাজনীতি পছন্দ না। নেহাত বাবা মায়ের মনে দুঃখ দিতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়েছি যে বিয়েটা করে ফেলি। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? তা সিদ্ধান্ত কখন নিলি? এখনই নিলাম। তোর সমস্যা? আমার কি সমস্যা হবে? হবে তো ওই ভদ্রলোকের। আহারে বেচারা তোর মতন মেয়ের সাথে এক ছাদের নিচে থাকবে কি করে? তুই একটা ডাইনি, ইউ আর এ উইচ। বান্ধবীর সাথে এমন করিস? যিশু একটা মুখ ভেঙচি দিল। সারা রাস্তা দুজনে এভাবে তর্কাতর্কি করতে করতে গেল। বাড়িতে এসে খাবারের প্যাকেটগুলো ডাইনিং টেবিলের উপর রেখে দিল। মা, ও মা! ইয়ঞ্জন নিজের ঘরে ছিলেন, মেয়ের চিৎকার শুনে বের হয়ে এলেন। চেঁচাচ্ছিস কেন? টেবিলের উপরে থাকা খাবারের প্যাকেটগুলোর দিকে আঙুল তুলে বলল, ওই রাজনীতি আলা দিয়েছে এসব। কি ওয়ালা? মানে জিয়ন জঙ্কুক দিয়েছে এসব। ইয়ঞ্জন বিস্মিত হলেন। প্যাকেটগুলো থেকে খাবারগুলো বের করে আরো বিস্মিত হলেন। তের দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, ওকে কোথায় পেলি? বাজারে গিয়েছিলাম খেতে, সেখানে পেয়েছি। দলবল নিয়ে দোকানে দোকানে কি সব করছে। ও দিল আর তুই নিয়ে নিলি? এমন ভাবে বললো, না নিয়ে উপায় ছিল না মা। ইয়ঞ্জন বিস্ময় ভাব কাটাতে পারলেন না। নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তিনি আপাতত খাবারগুলো খুলে রাখলেন। তে এক স্লাইস পিৎজা তুলে কামড় দিয়ে বলল, ইনি মনে হয় ছোটখাটো নেতা, তাই না মা? ওর পরিবারের সবাই নেতা, ওর বাবা এমপি। এমপি? তোর বাবার এমপি বন্ধুর কথা শুনিসনি? তার ছেলে। তে হা হয়ে গেল। সে জানতো না এই কথা। রাজনীতি পছন্দ করে না বলে মায়ের কাছ থেকে জাংকুক সম্পর্কে জানার আগ্রহ দেখায়নি। তে আস্তে করে সিঁড়ি বেয়ে উঠে ঘরে চলে এলো। একটু আগেই সে এমপির ছেলের মুখে খাবার ছুঁড়ে ফেলেছে। এই অভদ্রতার কথা বাবার কানে গেলে তার খবর আছে। দাঁত দিয়ে অন্যার কোনা কামড়ালোতে। ইস, যত অঘটন সব তার জীবনেই ঘটে।